শাস্তি দিন তূর্ণ ভাই, আমি কান ধরতে পারবো না। তূর্ণ চোখ ঘুরিয়ে আশেপাশে কিছু খুঁজল, অতঃপর রাস্তার পাশ থেকে একটা মোটা লাঠি তুলে এনে বলল, কান ধরবি নাকি এই লাঠি দিয়ে পিটিয়ে তোর পাশের বাড়ির চ্যাংড়াপোলা বের করব? আর তোর বাবা মাকে তো অবশ্যই পুরো ঘটনা বলে যাব। লাঠির পানে তাকিয়ে ঢোক গিলল আরোহী। এই লাঠির একটা বাড়ি খেলে হাসপাতালের বিছানা ছাড়া আর কোনো উপায় নেই। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে যে সে জীবনে কত বড় ভুল করেছে তা সে বেশ ভালোই বুঝতে পারছে। মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করল, এই জীবনে আর যাই হোক না কেন, আমি আর কোনোদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো না। এই খেলার মতো ভয়ঙ্কর এবং আতঙ্কের খেলা বোধহয় এই পৃথিবীতে আর দুটো নেই। আরোহীর ভাবনার মধ্যে তাকে ধমকে উঠল তূর্ণ। হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলল, কান ধরবি নাকি এটা দিয়ে লাগিয়ে দিব 2 ঘা? কেঁপে উঠল বেচারি, দ্রুত কানে হাত দিল। তুতলিয়ে জবাব দিল, এই তো ধরেছি কান। তূর্ণ হাতের মোটা লাঠিটা দিয়ে 2বার চক্কর কাটলো আরোহীর চারপাশে, অতঃপর বলল, এখন মুখে বল, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনো দিন আমি আই লাভ ইউ বলবো না। আরোহী মিনমিনিয়ে কণ্ঠে উচ্চারণ করলো। আমার স্বামী ব্যতীত কাউকে। সাথে সাথে আবারও ধমকে উঠল তূর্ণ, রুক্ষ কণ্ঠে বলল, মিনমিন করে কি বলছিস? জোরে বল বেয়াদব। তূর্ণের ধমকের কিঞ্চিত কেঁপে উঠল আরোহীর ছোট্ট কায়া। তৎক্ষণাৎ গলা বাড়িয়ে বইয়ের পড়া মুখস্থের ন্যায় আওড়ালো, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিন আমি লাভ ইউ বলবো না। ওষ্ঠে শুষ্ক হাসি রেখা ধরা দিল তূর্ণের। তবে আরোহী তার পানে তাকাতেই সে হাসি গিলে ফেলল দ্রুততার সাথে। পূর্বের ন্যায় মুখশ্রীতে থমথমে ভাব ধারণ করে বলল, কি সমস্যা? তোকে থামতে বলেছি আমি, তাহলে থামলি কেন? আর কতক্ষণ এভাবে থাকতে হবে তূর্ণ ভাই? আমার যে ভীষণ পায়ে ব্যথা করছে। তূর্ণ কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম বাপের মতো হয়েছিস। আমার বাবা যে তোর বাপকে কথায় কথায় মীর জাফরের বংশধর বলে, আজ তার সত্যতা পেলাম। কান ধরে দাঁড়াতে বলেছি 5 মিনিটও হলো না, এর মধ্যে পা ব্যথা নামক মিথ্যা অজুহাত দিয়ে বাঁচতে চাইছিস? মীর জাফরের ন্যায় আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করেছিস? তবে বলে রাখি, আমি তোর মতো কুচুকরি নারীর কথা বিশ্বাসই করি না, আর তো করবি বিশ্বাসঘাতকতা। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক বেয়াদব মহিলা। আরোহী শুনল তূর্ণের কণ্ঠ নিঃসৃত প্রতিটি বাক্য। 2 হাত ধরা কান ধরে রেখেই প্রতিবাদী কণ্ঠে বলল, আমি মোটেই মহিলা নই তূর্ণ ভাই। আমার বয়স 17 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী আমি এখনো শিশু। তূর্ণ ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, হ্যাঁ, তুই তো শিশুই, একদম বাচ্চা। এখনো বিছানায় মুতিস, তাই না? তা একা একা বুঝি বিছানা নষ্ট করা হচ্ছিল না, তাই নাগর খুঁজতে বের হয়েছিলি? আরোহী নাক মুখ কুঁচকালো, কি বিশ্রী কথাবার্তা! বিছানায় মতিস মানে কি? বড় ভাই হয়েছে বলে কি যা খুশি বলবে? তার কি কোনো মান সম্মান নেই নাকি? আরোহী আর চোখে তাকালো তূর্ণের পানে, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না তূর্ণ ভাই। আমি মোটেও বিছানায় সব করি না। মেয়েটার পা থেকে মাথা অব্দি চোখ বুলালো একবার, ঠোঁট কামড়ে বলল, বিছানায় মোতা ছেড়ে দিয়েছিস? তাহলে তো তোকে এখন বিয়ে দেওয়া দরকার। পাড়ার মোড়ের কুদ্দুস বয়াতির সাথে তোকে মানাবে বেশ। এমনিও লোকটা বহু বছর নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর সাথে বিয়ে হলে তার জীবনের নিঃসঙ্গতা ঘুচবে একটু হলেও। আবার মাঝে মাঝে সে তার কোকিলের ন্যায় মিষ্টি সুরে তোকে গান শোনাবে। থামলো তূর্ণ, একটু ভেবে কণ্ঠ বাড়িয়ে কান ধরল, এই গিরি 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 কে জানি কইল দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, আরে তাড়াতাড়ি উঠা পালা, তাড়াতাড়ি উঠা পালা। তূর্ণের পুরুষালী কণ্ঠে ধারণ করা গিরি 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 গিরি, এই 4টা শব্দের দাপটে লাফিয়ে উঠল আরোহী। বুক ধড়ফড় করে উঠল তৎক্ষণাৎ। এই আবার কেমন ভয়াবহ আতঙ্কের গান! এর রাতের আধারে চারদিকে শুনশান নীরবতায় আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করিয়ে দিত আরোহী। মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, সাথে সাথে তার চোখের সম্মুখে ভেসে উঠল পাড়ার মোড়ে কুদ্দুস বয়াতি চেহারাটা। লোকটা একটু পাগলা পাগলা ফকির ধাঁচের, শরীরে তার সর্বদা জোড়া তালি দেওয়া একখানা জুব্বার ন্যায় পোশাক থাকে। মাথার চুলগুলো বেশ অনেক দিন ধরে অযত্নে অবহেলায় লম্বা হয়ে জট বেঁধে গেছে। দাড়ি গোপেরও তেমনই অবস্থা। তবে লোকটার গানের গলা বেশ সুন্দর। রাস্তায় ধারে একদিন গান গাইছিল, তা শুনে আরোহী বলেছিল,
বাহ, লোকটা পাগলাতে ধাঁচের হলেও বেশ সুন্দর গান গায় তো। ব্যাস, ওই বাক্যটাই যেন তার গলায় ফাঁস হয়ে ধরনীর বক্ষে পদার্পণ করলো। কথাটা কিভাবে যেন তূর্ণের কণ্ঠে পৌঁছালো। আর তারপর থেকে এখন পর্যন্ত এই পুরুষ ওই কুদ্দুস বয়াতির নাম নিয়ে জ্বালিয়ে মারল তাকে। বিরক্তিতে কপাল কুঁচকালো আরোহী। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এখন ছেড়ে দিন পূর্ণ ভাই, অনেক রাত হয়েছে। আমি ঘরে যাই, ঘুম পাচ্ছে ভীষণ। আমার ঘুমে আগুন লাগিয়ে তুই ঘুমাবি? তা তো আমি বেঁচে থাকতে হতে দিব না। আরোহী অবাক হলো। কি মিথ্যাবাদী লোক! সে কখন তূর্ণের ঘুমে আগুন লাগালো? আশ্চর্য! মেয়েটা পলক ঝাপটালো। হতবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার ঘুমে আগুন লাগালাম? উল্টো আপনি আমার ঘুমে আগুন লাগিয়ে ধরে বেঁধে এখানে এনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। চুপ বেয়াদব! বড়দের মুখে মুখে আবার কথা বলছিস? চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, নয়তো এখনই তোর বাবা মাকে ডাকবো, আর সাথে তো এই মোটা লাঠি আছে। তূর্ণের ফের ধমকে চুপসে গেল আরোহী। আর কোনো বাক্য ব্যয় সাহস করলো না মেয়েটা। চুপচাপ দাঁড়িয়ে রইল কান ধরে। একটু একটু করে সময় করালো। চারদিকে জনমানবহীন নীরব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র দুই নরনারী। একজন নিজেকে নিশ্চুপিতায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথা নুইয়ে, আর অন্যজন তার পানি তাকিয়ে রয়েছে চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটিয়ে। তূর্ণ আরো কিছুটা সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে। অতঃপর পাক্কা 30 মিনিটের সমাপ্তি ঘটিয়ে বলল, এখন ঘরে যা। আরোহী উৎফুল্ল হলো। এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, অবশেষে তার শাস্তির পাট চুকেছে। দ্রুততার সাথে কান ছাড়ল মেয়েটা। লাফিয়ে লাফিয়ে পা বাড়ালো গৃহের পানে। তবে দরজার নিকটে গিয়ে থমকে দাঁড়ালো সে। আবারও ফিরে তাকালো পিছনে। তূর্ণ কপাল কুঁচকালো। গম্ভীর সুরে প্রশ্ন করলো, আবার কি? আপনি সত্যি বাবা মাকে কিছু বলবেন না তো? আরোহীর চোখ মুখে উৎকণ্ঠা। আড়ালে হাসল তূর্ণ, তবে মুখশ্রীতে গাম্ভীর্যতা এঁটে রেখেই ছোট করে জবাব দিল, না। সত্যি করে বলুন, একদম তিন সত্যি। তূর্ণ বিরক্ত হলো, ধমকে বলল, তুই গেলি নাকি এখনই ডাকবো তোর মা বাপকে? আরোহী আর দাঁড়ালো না এক মুহূর্তেও। ঝড়ের গতিতে সে ঢুকলো গৃহের ভিতরে। বলা তো যায় না, সত্যি সত্যি যদি এই লোক আবার তার বাবা মাকে ডেকে বসে, তবে আর আজ বাঁচতে হবে না। আরোহীকে ছুটতে দেখে এবার প্রকাশ্যে ওষ্ঠ প্রসারিত করলো তূর্ণ। মেয়েটা যতক্ষণ না দরজা আটকালো ততক্ষণ চেয়ে রইল ওভাবে। দরজা আটকাতে হাতের লাঠিটা ছুঁড়ে ফেললো অদূরে। অতঃপর নিজেও পা বাড়ালো বাড়ির পানে। সকালের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে ধীরে ধীরে। চারিদিকটাতে ব্যস্ততাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আরোহী এখনো হেলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানায়। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এমন সুন্দর সুখকর ঘুমের মধ্যে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কর্ণে পৌঁছালো মেয়েটার। এই যেন সে আওয়াজ নয়, মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে যাবে এক্ষুনি। সম্ভবত কোনো ভারী বস্তু দ্বারা কেউ দরজায় আঘাত হানছে লাগাতার। আরোহী ধরপড়িয়ে উঠে বসলো বিছানায়। আকস্মিক ঘুম ভাঙায় গা হাত পা কাঁপছে থরথর। মস্তিষ্কটা নিষ্ক্রিয় এই মুহূর্তে। একটু সময় নিয়ে পুরোপুরি ঠিক হল আরোহী। একটু আগে কি ঘটেছে তা তার সচল মস্তিষ্ক ধারণ করতে মেয়েটা ক্ষেপে উঠল। এই কর্মকার ধরতে সময় লাগলো না একটুও। ভেবেছিল আজ শুক্রবার একটু বেশি ঘুমাবে। গতকাল রাতে এমনি তূর্ণ এসে জ্বালিয়ে গেছে। তবে সেই স্বাদ আর পূর্ণ হলো কই। একটা ঘরের শত্রু বিভীষণ আছে না, সেই তো জ্বালিয়ে খেলো। আরোহী রেগে মেগে বিছানা ছাড়লো। তেড়ে গিয়ে দরজা খুলতেই চোখের সামনে দৃশ্যমান হলো তার একমাত্র আদরের ছোট ভাই আয়ুষ। এবার 8ম শ্রেণীতে লেখাপড়া করছে সে। ছেলেটার হাতে একটা কাঠের চেয়ার। এই চেয়ার ধারায় নিশ্চয়ই এতক্ষণ দরজায় আঘাত করছিল। আরোহীর মেজাজের পারদ বাড়ল থপথপ করে। চেঁচিয়ে উঠে বলল, হতচ্ছাড়া বদমাইশ, ঘরের শত্রু বিভীষণ একটা! এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? আমি কি মরেছিলাম? বোনের এত হাঁকটা কিছুতেই গায়ে মাখল না আয়ুষ। বরং সাবলীল কণ্ঠে বলল, যে কুম্ভকর্ণের মতো ঘুম তোর! প্রথমে তো আস্তে ধীরেই ডাকছিলাম, উঠছিলি না। তাই তৃণভয়ের বুদ্ধিতে এই পন্থাই অবলম্বন করতে হলো। তূর্ণ তূর্ণ আর তূর্ণ। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ওই লোকটা। রাতে জ্বালিয়ে হয়নি, এখন সকালেও জ্বালানো শুরু করেছে।
আরোহী দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসেছে তূর্ণের চালা। আমার চোখের সম্মুখ থেকে দূর হ বদমাইশ। কথাটা বলতে বলতে রেগেমেগে দরজাটা আটকে দিল মেয়েটা। ব্যস্ত হলো আয়ুষ। দরজায় আবার করাঘাত করে বলল, আরে আরে দরজা আটকাচ্ছিস কেন? পুরো কথাটা তো শুনবি। টিনো ভাইয়ের মা, মানে আমাদের বড় মামি, আমাদের দাওয়াত করেছে, যেতে বলেছে ও বাড়ি। তূর্ণদের বাড়িতে যাবে কেন? কপালে যতটুকু শনি চড়ানো বাকি আছে সেটুকু চড়াতে। ও বাড়িতে গেলেই তো তূর্ণ আবার তার পেছনে লাগবে, তারপর পুরো দিনটাই মাটি। ভেতর থেকে চেঁচিয়ে উঠল আরোহী, ঝাঁঝালো কণ্ঠেই বলল, কোথাও যাব না আমি, ওই বদমাইশ তূর্ণের বাড়িতে তো নাই। আরোহী ফোঁস করতে করতে আবার বিছানায় গায়ে এলিয়ে দিল। তূর্ণের বাবা তুর্য চৌধুরীর সম্পর্কে আরোহীর মা ইরার চাচাতো ভাই, অর্থাৎ তার চাচাতো মামা। তবে তাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক বেশ উন্নত। একদিকে চাচাতো ভাই বোনের সম্পর্ক, তার উপরে আরোহীর মা ইরা আর তূর্ণের মা পৃথা বান্ধবী। আবার ওদিকে আরুষ এবং তুর্য ভাই ভাই। তূর্ণদের বাড়ির পাশেই ইরার আপন ভাই, অর্থাৎ আরোহীর আপন মামা ইমন চৌধুরীর বাড়ি। সে বাড়িতেও তাদের অহরহ যাতায়াত, তবুও যেন সাক্ষ্যতা তুর্যদের বাড়ির সাথেই বেশি। আরোহী নিজের ক্রোধ নিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের গভীরতা একটু বাড়তে বালিশের পাশে থাকা তার ছোট মোটো ফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। মেয়েটা বিরক্ত হলো, এখন আবার কে? তার শান্তি কি এই পৃথিবীর কারো সহ্য হয় না? আরোহী কলটা ধরল না। কানের উপরে একটা বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো আবারও, কিন্তু এই কল যে থামার কোনো নামগন্ধ নিচ্ছে না। একের পর এক দিয়েই যাচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো মেয়েটা। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মুঠোফোনটা হাতে নিল। নাম্বার ততটা ভালোভাবে খেয়াল না করে রিসিভ করে কানের কাছে ধরল মুঠোফোনটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল, ওপাশ থেকে জবাব এলো না কোনো, শুধু ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আরোহী ভ্রু কুঁচকালো, তিরিক্ষি মেজাজে বলল, সমস্যা কি? কল দিয়ে চুপ করে আছেন কেন? মোবাইলে টাকা কি বেশি হয়ে গেছে নাকি? থামলো আরোহী। সাথে সাথে ওপাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে জবাব এলো, তুই নাকি আমাকে বদমাইশ বলেছিস? আরোহী থতমত খেয়ে গেল। পরক্ষণে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। এইটুকু সময়ে এই কথাও তূর্ণের কর্ণে পাচার করে দেওয়া হয়ে গেছে। এটা তার ভাই নাকি শত্রু? তবে তাকে এই মুহূর্তে ভয় পেলে চলবে না। তূর্ণ কে, হ্যাঁ, যে তাকে ভয় পেতে হবে? ভয় পেলেই লোকটা মাথায় চড়ে বসবে। কাল কেমন ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে গেল, গাল দুটো এখনো যেন অবশ হয়ে আছে। মনের মধ্যে সাহস সঞ্চার করলো আরোহী। জিহ্বা ধারা ওষ্ঠ ভিজিয়ে বলল, বদমাইশকে বদমাইশ বলবো না তো ভালো বলবো নাকি? তূর্ণ কপালে ভাঁজ ফেললো, রুক্ষ কণ্ঠেই বলল, কি বললি? আবার বলতো। বদমাইশ বলেছি, বদমাইশ। কথাটা বলে আরোহী একটা ছোট শ্বাসও ফেলতে পারল না বোধ হয়। তার আগেই কলটা কেটে গেল ওপাশ থেকে। অবাক হলো মেয়েটা। এক চোট ঝগড়া করার আগে তো কল কাটার ছেলে তূর্ণ নয়, সেখানে এত বড় একটা শব্দ বদমাইশ বলেছে, তবুও কল কেটে দিয়েছে। আশ্চর্য তো। আরোহী আর তেমন ভাবলো না বিষয়টা নিয়ে। কেটেছে বেশ ভালোই হয়েছে, নয়তো এই সকাল সকাল আবার একটা তর্ক বিতর্কে জড়াতে হতো। মেয়েটা হাতের মোবাইলটা বিছানার পাশে রেখে আবারও চোখ বন্ধ করে নিল। যদিও এখন আর ঘুম আসবে না, তবে কিছুক্ষণ মটকা মেরে পড়ে থেকে যত রাজ্যের আজগবি চিন্তাভাবনা তো করা যাবে। কিছু মুহূর্তেও গড়ালো না। এরই মধ্যে আরোহীর কক্ষের বন্ধ দরজায় শব্দ হলো, ধূপ ধাপ। ধরপড়িয়ে উঠে বসলো মেয়েটা, চোখ বড় বড় করে তাকালো দরজার পানে। এইক্ষণে আবার কে এলো? আর এইভাবে দরজাতেই বা আঘাত হানছে কেন? আয়ুষ নয় তো? তখন দু চার বাক্য শুধিয়ে ছেলেটাকে ভাগিয়ে দিয়েছিল, এখন আবার এসেছে নিশ্চয়ই তাকে বিরক্ত করতে। কপাল কুঁচকালো আরোহী। এই যন্ত্রণায় এই গৃহে যে তার বসবাস দায়ী হয়ে পড়েছে। তবে দরজায় পড়া আঘাত যে থামার নয়, মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে এক্ষুনি। মেয়েটা দ্রুত নেমে দাঁড়ালো বিছানা থেকে। ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে যত্ত তত্ত্ব পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অমনি আটকে উঠল সে। এই কি, এ তো আয়াস নয়, এ তো তূর্ণ। আরোহী স্মরণে এলো একটু আগে তূর্ণের সাথে ফোনালাপের কথা। ভীত হলো তার হৃদয়। ঢোক গিলে আবারও দরজাটা আটকে দিতে উদ্যত হলে এক হাত তুলে আটকে দিল তূর্ণ।
কি দানবীয় শক্তি এই পুরুষের শরীরে, তবুও আরোহী তার প্রচেষ্টা চালালো। কিছুটা সময় নিয়ে চেষ্টা করলো দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু পারল না। তূর্ণ তার এক হস্তধারায় পরাস্ত করে দিল ছোট মেয়েটাকে। শক্ত হাতে ধাক্কা মেরে দরজার ঠেলে ঢুকে পড়ল ভিতরে। এগিয়ে গিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বিছানায় বসে শুধালো। ফোনে যেন কি বলেছিলি? আমি যেন কি? আরোহী এলোমেলো দৃষ্টি ফেললো, পরপর ফাঁকা ঢোক গিলে জবাব দিল। কই কিছু না তো, একদম কিছু না। একটু আগে না তুই আমাকে বদমাইশ বলেছিলি? এর মধ্যে ভুলে গেলি? কই কখন কিভাবে? আমি আপনাকে বদমাইশ বলবো কেন? আমি তো আরো সবসময় বলি আপনি ভীষণ সৎ, আদর্শবান, সুশীল এবং ভদ্র পুরুষ। কি মিথ্যা, কি মিথ্যা! এই মেয়ে তো খাড়ার উপরে মিথ্যা বলছে। তূর্ণ বিছনা ছাড়লো, আরোহীর মুখোমুখি দাঁড়িয়ে বলল। এত মিথ্যা কিভাবে বলছিস? তোর বুক কাঁপছে না? মামনি যে হাই হাই করে বলেছিল মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে, আজ তো দেখছি সত্যিই তুই বিগড়ে যাচ্ছিস। আরোহী আমতা আমতা করলো। এই ক্ষণে নিজেকে বাঁচাতে সে আরো তর্কে জড়ালো, কণ্ঠে ধ্বনি তুলে বলল। প্রমাণ কি যে আমি মিথ্যা বলছি? তূর্ণ হতবাক হয়ে পড়ল। প্রথমে তাকে বদমাইশ বলল, তারপর মিথ্যা বলল, এখন আবার প্রমাণ চাইছে। মেয়েটা তো ইদানিং ধুরন্ধর হয়ে যাচ্ছে বেশ। না, একে এবার একটা শাস্তি না দিলেই নয়। নয়তো পরে দেখা যাবে এতদিন আদর সোহাগে লালন করা গরু গোয়াল শূন্য করে অন্যত্ব ছুটতে চাইছে। তূর্ণ একবার শুরু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে, অতপর পকেটে হাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনটা হাতে তুলে নিল। তাতে একটু আগে আরোহী আর তার কল রেকর্ডটা চালিয়ে দিল উচ্চ শব্দে। সেখানে বেশ স্পষ্টভাবে শোনা যাচ্ছে আরোহী তূর্ণকে বদমাইশ বলেছে। বিস্মিত হলো মেয়েটা। এই ছিল এই পাজি লোকের মনে। শেষে কিনা মিথ্যা বলেও বাঁচতে পারলো না। কে বলেছিল একে কল রেকর্ড চালু করে রাখতে? না না, পরিবেশ বেশ গরম। এখন এই স্থান থেকে পালানোই উত্তম কর্ম। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে নিজের পালানোর পথ খুঁজল আরোহী। অতপর ছুটে পালাতে চাইল দরজার বাহিরে, তবে তার হলো না। মেয়েটা দৌড় শুরু করতেই পেছন থেকে খপ করে তার হাতটা টেনে ধরল তূর্ণ। বাঁকা হেসে বলল। এবার কোথায় পালাবি তুই? আমাকে বদমাইশ বলা? এবার তোকে দেখাচ্ছি মজা। আমি আর কখনো আপনাকে বদমাইশ বলবো না তরুণ ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরোহী হাত মোচড়ালো, কাঁদো কাঁদো হয়ে বলল উক্ত কথাগুলো। তবুও তূর্ণ ছাড়ল না তার হাত। সকালে বাসি মুখে হাত টেনে নিয়ে বেরোলো কক্ষের বাহিরে। আরোহী নিজেকে মুক্ত করার আরও চেষ্টা চালালো, ব্যস্ত হয়ে বলল। আমি এখনো হাত মুখ ধুইনি তরুণ ভাই, ঘুম থেকে উঠে চুলটাকেও এখনো অবধি চিরুনি করিনি। রাস্তার মানুষ দেখলে কি বলবে, মামা মামিই বা কি বলবে? আমি বরং হাত মুখ ধুয়ে একটু তৈরি হয়ে নিই, তারপর আপনাদের বাড়িতে যাব। নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছিস না যে তোকে তৈরি হয়ে যেতে হবে। এভাবেই চল, আমাদের বাড়িতে গিয়ে ফ্রেশ হবি। তূর্ণের কাট কাট কণ্ঠস্বর। মেয়েটাকে সে টেনে নিয়ে এলো সিঁড়ি থেকে। নিচে নামতেই সম্মুখে পড়ল ইরা। তূর্ণকে দেখেই যেন আনন্দে গদগদ হয়ে পড়লেন তিনি। এক গাল হেসে বললেন। আরে তূর্ণ বাবা যে, কখন এলে? তূর্ণ একবার ঘাড় বাঁকিয়ে তাকালো আরোহীর পানে, অতঃপর আবার ইরার পানে তাকিয়ে বেশ হাসি মুখেই বলল। এই তো একটু আগেই এসেছি মামনি, আর এসেই তোমার এই বলদি মেয়েটাকে টেনে হিচড়ে রুম থেকে বের করে আনতে হলো। মা যেতে বলেছে ওকে, আর ওর কত বড় সাহস একবার ভেবে দেখো। মায়ের আদেশকে উপেক্ষা করে ঘরের দ্বার দিয়ে বসেছিল। ইরা একরাশ বিরক্তি নিয়ে তাকালেন আরোহীর পানে। মেয়েকে এত বলে, এত বকে, তবু আদব কায়দা শিখাতে পারলেন না বোধ হয়। পৃথা গুরুজন, সে দেখেছে অবশ্যই সে ডাককে গ্রহণ করা তার মেয়ের কর্তব্য, তা না গুরুজনের ডাককে উপেক্ষা করে দরজায় খিল বসিয়েছিল বাদর মেয়েটা। ইরার চোখ মুখ কিঞ্চিত রুক্ষ হলো, থমথমে কণ্ঠে বললেন। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। গুরুদের কথাও অমান্য করতে শিখছো আজকাল। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছিলাম? মা তুমি। কণ্ঠে তোলা বাক্যে সমাপ্তি ঘটার আগে আরোহীকে থামিয়ে দিলেন ইরা। আদেশের সুরে বললেন। যাও গিয়ে দেখো তোমার বড় মামি ডেকেছে কেন, আর ফের গুরুজনদের কথা উপেক্ষা করার চেষ্টা করলে একদম চাপকে সিধে করে দিব বলে দিলাম। আরোহী হতাশ হলো, বুঝলো এখানে কিছু বলে কোনো লাভ নেই। এও তূর্ণের পক্ষে, অবশ্য পক্ষে থাকবে নাই বা কেন, ইরার ভাইয়ের ছেলে তো তূর্ণ।
একই বংশের রক্ত বইছে দুজনের শরীরে। এই বাড়িতে আরোহীর ভাই শত্রু, মা শত্রু, শুধু একটু ভালো আছে তার বাবা। সেই বাবাটা যে এই মুহূর্তে কোথায় গেল? মেয়েটা গলা উঁচিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজল বাবাকে, কিন্তু কোথাও দেখা পেল না তার। নিশ্চয়ই শুক্রবার সকালে উঠে বাজারে চলে গিয়েছেন। হতাশ হলো আরোহী। আর কি করার, তার কপালটাই খারাপ। এখন না চাইতো এই বদমাইশ তূর্ণের সাথেই যেতে হবে। কেউ তাকে বাঁচাতে আসবে না, কেউ না। ও বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করবে কে জানে। চারদিকে শুধু হতাশার হতাশা, চারদিকে ব্যস্ততা বেড়েছে। বৃক্ষহীন শহরে বুকটার সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠেছে অনেকটা। চৌধুরী বাড়ির সদর দরজা গলিয়ে আরোহীর হাত ধরে তূর্ণ ভিতরে প্রবেশ করতেই তাদের পানে ছুটে এলো ছোট অনয়। এ বাড়ির ছোট ছেলে, অর্থাৎ তূর্ণের ছোট কাকা তারেকের ছেলে এই অনয়। বয়স আর কতই বা হবে, বড়জোর 4 কিংবা 4.5 বছর। এখন অবধি সব বুঝ ক্ষমতা তার, না হলেও পাকা পাকা কথায় কথায় প্রশ্ন করার পারদর্শী হয়ে উঠেছে সে। অনয় ছুটে এসেই পথ আগলে দাঁড়ালো তূর্ণ এবং আরোহীর। হৃদয়ে কিঞ্চিত ভাস ফেলে শুধালো, আলোপি, তোমাকে এমন পাগলির মতো দেখাচ্ছে কেন? আরোহী হতাশ হলো। শেষে কিনা তাকে দর্শনের ছোট অনয় পাগলির সাথে তুলনা দিচ্ছে। অবশ্য দিবে নাই বা কেন? যেভাবে ঘুম থেকে তুলে গরুর নিয়ে টেনে হিসড়ে নিয়ে এলো তূর্ণ, তাকে দেখে তো পাগলি নিয়েই মনে হবে। রাস্তার লোকেরাও নিশ্চয় তাকে দেখে এমনটাই ভেবেছে। এই লোকের অত্যাচারে এতদিন নিজ গৃহে কোনো মান সম্মান ছিল না আরোহীর। এখন দেখা যাচ্ছে গৃহের বাহিরেও থাকবে না। মেয়েটার হৃদয়ে যেন তূর্ণের প্রতি ক্রোধ নড়ে চড়ে উঠল। রুক্ষ দৃষ্টিতে সে তাকালো তূর্ণের পানে। তূর্ণ ভীষণ সাবলীলভাবে উপেক্ষা করলো সেই দৃষ্টি। অনয়ের পানে তাকিয়ে শুধালো, কেন তোর আলোপিকে আজ আলুর মতো লাগছে না আর? অনয় তার ছোট ছোট চোখ ধারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো আরোহীকে। অতঃপর বেশ বিচক্ষণতার সাথে জবাব দিল, না, আজ আর আলুর মতো লাগছে না। দিদুন আমাদের বাড়ির ওই পাশে কি যেন একটা গাছ লাগিয়েছে না, ওইটার মতো লাগছে। অনয় ছোট বয়সের সব কথা সুন্দর সাবলীলভাবে উচ্চারণ করতে পারলেও তার ট এবং তয়ে দুটো অক্ষর উচ্চারণে বেজার সমস্যা। আরোহী কপাল কুঁচকালো। এরা দুই ভাই মিলে আবার কোন সবজির সাথে তাকে মিলানোর চেষ্টা চালাচ্ছে। অনয় ছোট, তার কণ্ঠে আরোহী আপ্পি দুটো শব্দ উচ্চারণ করতে না পেরে সে তাকে আলোপি বলেই ডাকে। যদিও মেয়েটার মনে হয় আলোপির তুলনায় আরোহী আপ্পি এটা সহজ, কোনো যুক্তবর্ণ নেই। বারবার অনয়কে এই ব্যাপারে বলার পরেও সে আলোপিতেই অভ্যস্ত হয়ে উঠেছে। আর সে আলোপি আলো থেকে তূর্ণ বানিয়েছে আলু। এতদিন তো এই দুই ভাই মিলে আলু আলু করে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু এখন আবার নতুন কোন সবজির সাথে তাকে জড়াতে চাইছে। আরোহী কপাল কুঁচকে রেখে অনয়কে প্রশ্ন করলো। তুই কোনটার কথা বলছিস? অনয় গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল, ওই যে বাড়ির ওপাশে দিদুন লাগিয়েছে, লম্বা, চারপাশে পাতা দিয়ে ঢাকা, মাথায় আবার পাগলির মতো চুল আছে, একদম ঠিক তোমার মতো। অনয়ের বর্ণনায় চিন্তায় পড়ে গেল তূর্ণ এবং আরোহী। কি এমন হতে পারে যেটা লম্বা, চারপাশ পাতা দিয়ে ঢাকা, আবার মাথায় চুলের মতো? তূর্ণের দাদি এবং তাহমিনা বেগম বাড়ির আশেপাশে তো বেশ অনেক গাছই লাগিয়েছেন। বৃদ্ধ বয়সে অবসর সময়ে এই করেই তার সময় কেটে যায়। এর মধ্যে কোন গাছটা? ভাবতে ভাবতে তূর্ণ হুট করেই বলল, ভুট্টা? তুই কি ভুট্টার কথা বলছিস নয়? অনয়ের চোখ মুখ চকচক করে উঠল, মাথা ঝাঁকিয়ে তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, ভুট্টা ভুট্টা। তূর্ণের ওষ্ঠ প্রসারিত হলো। অনয়ের মাথায় হাত দিয়ে তার চুলগুলো এলোমেলো করে বলল, বাহ, বেশ ভালো বর্ণনা দিলি তো ভুট্টার। নির্ঘাত তুই একদিন ভুট্টা বিজ্ঞানী হবি। অনয়ের চোখে মুখে গম্ভীরতার ছাপ ফুটে উঠল রাতারাতি। তূর্ণের বক্তব্যর প্রতিবাদ করে সে বলে উঠল, না না, আমি ভুট্টা বিজ্ঞানী হব না, আমি হব দিদুনের গল্পের ভুট্টা কুমার, আর আলোপি হবে ভুট্টা কুমারী। তারপর আমার ভুট্টা কুমারীকে রাক্ষস ধরে নিয়ে যাবে। আমিও এক সাহসী ভুট্টা কুমার হয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভুট্টা কুমারীকে উদ্ধার করে আনবো।